অর্থনীতি কেন পড়তেছেন কি তাপগতিবিদ্যা না? হোমওয়ার্ক গুলা করছো আদৌ? হুম পারছো সবগুলা? হুম 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 মানে হ্যাঁ না বলো, পারছো কি পারোনি? ওগুলা পারি। কি? কত বলছি নম্বর পার? পারছি। না পারলেও বলতাম। বলছিলাম, আমাদের কিছু অঙ্ক বাকি আছে, কিছু টাইপের ওটা বাকি আছে। কৃতকাজের কিছু অঙ্ক দিছিলাম কালকে, তাই না? আমাদের লাস্ট টপিকটা কি ছিল? সিপিএস সিবি এগুলাই মানে, তাই না? বন্ধন শক্তি কৃতকাজ শেষ হয়েছে। এবার হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র পড়ছি, দ্বিতীয় সূত্র পড়ছি। শূন্যতম সূত্র পড়ছি, প্রথম সূত্র পড়ছি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা 4 জনের আছে। পরীক্ষার জন্য 4টা মুখস্থ করে রাখতে হয়। কারণ কি, এখানে 4 জন, ক্লসিয়াসেরটাও সঠিক, ক্যালভিনেরটাও সঠিক সঠিক, প্লাঙ্কেরটাও সঠিক, কার্নোরটাও সঠিক। আমি একটা পড়তে বলে কার্নোরটা পড়বো। কার্নোর কথা বলছি, বিজ্ঞানী কার্নো বলছে কোন নির্দিষ্ট পরিমাণ তার শক্তি, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি, নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ সম্পূর্ণ বা সম্পূর্ণ ভাবে সম্পূর্ণভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়। যায় বা এই করার মতো কোনো যন্ত্র নাই, করার মতো কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না। কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না। না। মূলত বুঝেছি কি, তুমি ধরো একটা জিনিস ভাবো, তুমি তাপ যেভাবে ধরো একটা বরফ আছে, বরফকে রেখে দিলে তো এটা পানিতে পরিণত হবে, তাই না? তাই না? ঠিক আছে, এটা বুঝছো? আগে বলো, বরফকে রেখে হ্যাঁ দিলে কি পানিতে পরিণত হবে না? হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু তুমি কি পানিকে রেখে দিলে কখনো বরফ পরিণত হবে? হবে, যদি এটা ঠান্ডা ঠান্ডা কোনো জায়গায় জায়গা। রাখবো। হ্যাঁ, না ঠান্ডা হবে না। জায়গা। কিন্তু আমাদের জায়গায় হবে? আমাদের বাংলাদেশ হিসাবে চিন্তা করো। না না। আবার ওই জায়গার কথাই চিন্তা করো, বরফকে বরফ ওই গেল, ধরো আটলান্টিকাতে গেল বা আর কোনো ঠান্ডা জায়গায় গেল, বরফটা কি পানিতে পরিণত হবে? না, তাই না? কোনো মানে এখানে প্রথম কথা হচ্ছে, এখানে যে এই ক্যালভিনেরটার মধ্যে একটা জিনিস মনে রাখ, ক্যালভিনে যে এই কথাটা বলছিল, কার্নোটা না, আমি ক্যালভিনেরটা আগে ব্যাখ্যা দিতেছি। ক্যালভিন বলছিল হচ্ছে মানে কোনো যন্ত্র ব্যতীত, কোনো মানে যন্ত্র ব্যতীত তুমি নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় বা উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাইতে পারবে না। বুঝছো? হ্যাঁ এই দেখো, শীতলতম জায়গায় যাইতে পারবে না কোনো ইয়া ছাড়া, কি বলে, যন্ত্র ছাড়া, মানে ফ্রিজের কথা ইন্ডিকেট করছে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে বলছে কি, তুমি একটা, এটা পৃথিবীর সবসময় সত্য জিনিস যে পৃথিবীতে কোনো কিছু আদর্শ না। তুমি যদি 100 কিলো জুল দাও কোনো কিছুতে, সেখানে তুমি 100 কিলো জুল আউটপুট পাবা না, 90 পাবা, বা 10 10 তোমার ওয়েস্ট হবেই, ওয়েস্ট হয়ে গেছে।
বুঝছো? এই জিনিসটার একটা প্রমাণ দিছিল তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্রের মাধ্যমে বোঝা যায় কিছু পরিমাণ ওয়েস্ট হয়, তাই না? এই ওয়েস্টটাকে আমরা এই তাপগতিবিদ্যার ভাষায় একটা জিনিস বলি এন্ট্রপি। নাম শুনছো না? হ্যাঁ। এন্ট্রপি। এন্ট্রপি। তো এন্ট্রপি আমরা আরো পরে বুঝবো, তার আগে আমরা দুইটা ওয়ার্ড বুঝতে হবে। হচ্ছে পর্তাবর্তী, পর্তাবর্তী প্রক্রিয়া, অপর্তাবর্তী প্রক্রিয়া। পড়াতে পড়াতে যদি ক্লাস হয়ে যায়, মনে করবো আমার আইপ্যাডের চার্জ শেষ, আর মাঝখান দিয়ে যদি আর দোয়া আমাদের করো, ক্লাস। মাঝখান দিয়ে যদি কারেন্ট চলে আসে তাহলে তো ভালোই। তো পরবর্তী প্রক্রিয়াটা হচ্ছে এরকম সার্কুলার মোশনে চলবে। ধরো এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, যেখান থেকে যাবে ওইখানে আবার ফিরে আসবে, সেটা হলো পরবর্তী প্রক্রিয়া। এখানে তোমার কোনো পরিমাণ ওয়েস্ট জিরো। ওয়েস্ট কত? জিরো হবে। মানে ওয়েস্ট জিরো মানে কি? এন্ট্রপি যে জিনিসটা আছে, এন্ট্রপি কত হবে তাহলে? জিরো হবে। পরবর্তী প্রক্রিয়া। পরবর্তী প্রক্রিয়ার কিছু জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট, মাস্ট। এটা হচ্ছে খুবই ধীরে ধীরে হবে, ধীরে ধীরে। আর আরেকটা জিনিস হচ্ছে অপচয়কারী শক্তি সৃষ্টি হবে না। এই দুইটা পয়েন্ট মাস্ট মনে রাখবো। অপচয়কারী শক্তি, এক খুব আস্তে আস্তে হবে, দুই অপচয়কারী শক্তি থাকবে না, মনে থাকবে। অপচয়কারী শক্তি মানে কি? ধরো আমরা জেনুইনি ঘর্ষণ বল শুনছো না? ঘর্ষণ বলের কোনো কাজ আছে? এটা তো একটা কি হয়, ওয়েস্ট হয়। এটা হচ্ছে একটা সারফেসের মধ্যে ঘর্ষণের কারণে যে বল তৈরি হয়, এই এটা হচ্ছে পুরোপুরি ওয়েস্ট বল বা অপচয়কারী বল। এরকম আরেকটা আছে প্রবাহীর জন্য সান্দ্র বল। এর যে পদার্থের গাণিতিক ধর্মের মধ্যে পড়ছো, ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায়, এই দুইটা বল। বুঝছো? দেখো যেমন একটা উদাহরণ দিই, স্প্রিংকে তুমি আস্তে আস্তে টানো, স্প্রিংটা সামনে আসবে, একবার প্রসারিত হবে, একবার সংকুচিত হবে, এখানে কোনো পরিমাণ শক্তি ওয়েস্ট হয় নাই আস্তে আস্তে টানলে। এবং এটার মধ্যে কোনো ঘর্ষণ বা কোনো বাধা তেমন একটা নেই বললেই চলে। বুঝছো? পরীক্ষায় এমসিকিউতে এটা পাবা। পরিচলন, পরিচলন, পরিবহন, বিকিরণ। হ্যাঁ, এগুলোর কারণে যে তাপ উৎপন্ন হয় সবগুলো হলো পর্যাবর্তী। মনে রাখিও। শক্তির কোনো ক্ষয় হয় না। অপর্যাবর্তী মানে কি? অপর্যাবর্তী মানে হচ্ছে এটার মধ্যে শক্তির অপচয় ঘটবে, এবং এটা কি হবে? স্বতঃস্ফূর্ত ভাবে হবে। স্বতঃস্ফূর্ত মানে কি? দ্রুত হবে, দ্রুত বলবো নিজে নিজে। তো দ্রুত ভাবে হবে। আর পৃথিবীতে যত প্রক্রিয়া আছে, যত প্রাকৃতিক ভাবে যত প্রক্রিয়া আছে, সব অপর্যাবর্তী। প্রাকৃতিক যত কিছু আছে, যেমন আমাদের কন্টিনিউসলি পৃথিবীর কি তাপমাত্রা বাড়তেছে না? এই তাপমাত্রা বাড়াটাও একটা অপর্যাবর্তী। তাপমাত্রা কিছু জায়গায় বাড়বে কমবে এরকম হওয়ার কথা ছিল, তখন হয়তো পর্যাবর্তী। কিন্তু কন্টিনিউসলি সব জায়গায় তাপমাত্রা বাড়তেছে, এই জন্য অপর্যাবর্তী। এটাকে আমি রিভার্স করতে পারবো না কোনোভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে আসবে, প্রাথমিক অবস্থায় ফিরানো যাবে না। এখন তুমি হাজারো চেষ্টা করো, পৃথিবীকে আগের মতো আর ঠান্ডা করতে পারবে না।
পৃথিবীর তাপমাত্রা আর আগের মতো নর্মালে আনতে পারবে না। যে ওজোন স্তরটা নষ্ট হয়ে গেছে সেই ওজোন স্তরটা নষ্টই হয়ে গেছে। ওই অংশটাকে তুমি কোনোভাবেই ঠিক করতে পারবে না। প্রাথমিক অবস্থায় নিয়ে আনা যাবে না। এবং এটা তো বুঝছি, এটা দ্রুত হবে শেষ। এটা হচ্ছে দুইটা পার্থক্য, অনেক সময় খ নাম্বারেও আসে, ক নাম্বারেও আসে। খুবই খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে কার্নো ইঞ্জিন বা কার্নো চক্র, যেটার কোনো বাস্তব কোনো অস্তিত্ব নাই। কার্নো চক্র হচ্ছে এমন একটা চক্র যেখানে কোনো অপচয়, অপচয় শূন্য, মানে এন্ট্রপি কি হবে, জিরো। এন্ট্রপি যদি জিরো হয় তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া হবে, পর্তাবর্তী না অপর্তাবর্তী? পর্তাবর্তী প্রক্রিয়া। কারণ কি এখানে অপচয় হয় না, যে পরিমাণ ইনপুট সেই পরিমাণ আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হাহ, এবার হচ্ছে এখানে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা দিছে। আর কার্নো ইঞ্জিন তৈরি করতে কি কি লাগে? ইঞ্জিন তৈরি করতে অবশ্যই দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে তাপ উৎস, তাপ গ্রাহক। বুঝছো? কি লাগবে একটা? তাপ উৎস, দুই তাপ গ্রাহক, এটা তো লাগবে। এবার একটা কি লাগবে, সিলিন্ডার লাগবে। সিলিন্ডার লাগবে। আর একটা 4 নম্বরে একটা আসন লাগবে। হুম। 5 নম্বরে একটা, মানে আসনটাই হচ্ছে নিরোধক আসন, এইটা 5 নম্বরে কিছু। এটা হচ্ছে আসনটা হলো নিরোধক। নিরোধক মানে তাপ পরিবহন করবে না, তো ধক। ঠিক আছে, বলো তো ইঞ্জিনের উৎসের মধ্যে উৎসের তো তাপমাত্রা বেশি হবে, উৎস তাপমাত্রাকে বলি আমরা T1, আর তাপকে বলি Q1। গ্রাহকের তাপমাত্রাকে বলি T2, আর তাপকে বলি Q2। এটা মনে রাখবা, এটা আমাদের মেন জিনিস। তো কার্নো চক্রের ছবিটা তো আমরা পারি, পারো? ঠিক আছে, এই ছবিটা দেখছো না? এখানে হচ্ছে 4টা স্টেপ থাকে। 4টা স্টেপ গুলোর নাম কি? প্রথমে হচ্ছে প্রসারণ, সমষ্ণ প্রসারণ। হ্যাঁ, প্রসারণ। তারপর হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ। রুদ্রতাপীয় প্রসারণ। এবার হচ্ছে সমষ্ণ সংকোচন। সংকোচন, রুদ্রতাপীয় সংকোচন। এই 4টার কথা মনে আছে? হুম, মনে আছে? হ্যালো, আছো তোমরা? হ্যাঁ, একটু একটু আসো, এখানে তাহলে P1, V1, যেহেতু এটা প্রসারিত হয়েছে তাই চাপ পরিবর্তন হয়েছে, ইয়া পরিবর্তন হয়েছে, P2, V2 প্রসারিত, P3, V3, V4, B4। এটা মনে রাখবা। এখানে কৃত কাজ হলো W1, এখানে কৃত কাজ হচ্ছে W2, W3, W4। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথাটা। তো এবার
এখানে যদি তোমাকে মোট কৃত কাজ যদি বের করতে দেয়, মোট কৃত কাজ, মোট কৃত কাজ হবে W1 আর W2 যোগ W3 আর W4 বিয়োগ। এইটা হচ্ছে আমাদের কৃত কাজের সূত্র, এখানে W মান দিই। বুঝছো? হুম। এবার হচ্ছে আমাদের এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমার 100% আসবে, দেখো, এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমরা প্রকাশ করি হচ্ছে ইটা দিই, কি দিয়ে? ইটা। ইটা ইকুয়াল টু কি? কৃত কাজ। এটা ইকুয়াল টু কৃত কাজ ডিভাইডেড বাই তাপ উৎসের, তাপ উৎসের তাপ। তাপ উৎসের তাপকে আমরা বলি Q1, আর কৃত কাজকে বলি W। কৃত কাজ ইকুয়াল টু, অলওয়েজ মনে রাখবা, Q1 বিয়োগ Q2 ডিভাইড বাই Q1। সুতরাং এটার মেইন সূত্রটা যদি হিসাব করো দুইটাই, এটাকে সমহর করে ফেলো, এই সমীকরণটাকে সমহর করে ফেললে দেখবা Q1 মাইনাস Q2 Q1। সমীকরণটা এখানে লিখতে পারো, এটা ইকুয়াল টু কি? 1 মাইনাস Q2 বাই Q1 অথবা W বাই Q1, দুইটাই ইউজ করতে পারো। এখানে এই সূত্রটা মনে রাখতে, এটা কাজে লাগবে। এক। 2 নম্বরে আরেকটা সূত্র ইউজ করতে পারবো, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করবা, অন্য কোনো ইঞ্জিন, কার্নো ইঞ্জিন না বলে দিলে কখনো ইউজ করতে পারবা না। এটা হচ্ছে অনলি ফর কার্নো ইঞ্জিন। ঠিক আছে? আর এই দুইটা সূত্রকে মিলাই দিলে একটা আমরা সূত্র পাই। ওটা লিখে দিব, দাঁড়া আগে এটাকে বক্স করে দিই। এই দুইটাকে মিলাই দিলে আমরা সূত্র পাই Q1 Q2 ইকুয়াল টু T1 T2। বুঝছেন? একটু বুঝছেন? এগুলো একটু ভালো করে দেখতে হবে। বলো তো তোমরা, আমি যে ইটার মান ভালো বাড়াইতে চাই, ইটার মান, ধরো ইটার মান আমি বড় করব, কর্মদক্ষতা বাড়াবো, কিসের মান বাড়াবো বলো তো? কর্মদক্ষতা কর্মদক্ষতা যদি বাড়াইতে চাই কিসের মান বাড়াবো? Q2 না Q1? কিউ Q1 এর না? Q1 এর মান বাড়াইলে নিচেরটা বাড়লে উপরে এই Q2 মনে হয়। Q2, অবশ্যই Q2। Q2 কে কি করবো, বাড়াবো না কমাবো? বাড়াবো। Q2 কমাবো। ও কম। Q2 এর মান যত কমাবো ততই হচ্ছে কি আমাদের এর ইঞ্জিনের ক্ষমতা বাড়বে। বুঝছো? তুমি একটু হ্যাঁ। চিন্তা করো, এটা সুন্দর উদাহরণ দেখাই। এটা মানে কি, Q2 আর অথবা T2, যে কোনো একটা কমাইলে হবে। দেখো T2 দিয়ে দেখো, T1 মাইনাস T2 ডিভাইড বাই T1। দেখো উপরের মানটা তোমাকে বড় করতে হবে, উপরের মানটা বড় করতে হবে, T1 তো ফিক্সড, T1 তো চেঞ্জ করতে হবে। T2 কে যদি কমাই দাও উপরের মানটা বড় হয়ে যাবে না? এবং উপরের মানটা যত বড় হবে ইটার মানও তত বড় হবে। বুঝছেন? এটা হচ্ছে মেন কর্মদক্ষতার বেসিক সূত্র। এটা এটা দিয়ে 90% ম্যাথ পাবা। আমি একটু পরেই ম্যাথ গুলো আসবো, দাঁড়াও। এখন হচ্ছে রেফ্রিজারেটরের একটা সূত্র শিখে দিই। রেফ্রিজারেটর মানে হয় এইটা, এত বছরের পরীক্ষার মধ্যে একটা সিকিউরিটি আসছে এই সূত্রটা। এটাকে বলে কে দিয়ে প্রকাশ করি, এটাকে কার্যকৃত সহগ। কার্যকৃত সহগ, এটা হলো ইটার উল্টা, উল্টা। এটা তো হচ্ছে ইঞ্জিনের জন্য, রেফ্রিজারেটর হলো উল্টা, ইঞ্জিনে কি হয় তাপমাত্রা বাড়ায়, আর রেফ্রিজারেটর হচ্ছে তাপমাত্রা কমায়, এই জন্য সূত্রটাও উল্টা হবে, Q1 ডিভাইডেড বাই W। তাহলে Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2।
এটা হচ্ছে মেন সূত্র গেল। এবার হচ্ছে এন্ট্রপি, যেটা চোখ বন্ধ করে রাখতে পারে এন্ট্রপি থেকে কোশ্চেন পাবো। এন্ট্রপি, এন্ট্রপি মানে কি? বাংলা যদি বলা হয় এন্ট্রপি বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে হচ্ছে কি, এখানে এক ধরনের অপচয়কে বোঝায়। প্রাকৃতিক যত প্রক্রিয়া আছে সবকিছুতে অপচয় হবে। যে পরিমাণ তুমি ইনপুট দিবা সেই পরিমাণ আউটপুট তুমি কখনোই পাবা না, একটা ক্ষেত্র বাদে। দেখ, আমাদের এন্ট্রপিকে প্রকাশ করি কি দিয়ে জানো? ডিএস লিখি। ডিএস ইকুয়াল টু হলো ডিকিউ বাই ডিটি। এটা হচ্ছে বেসিক সূত্র। দেখো, এখানে ডিএস কে জিরো করতে হলে কি করতে হবে বলো তো? উপরেরটা জিরো হয়ে গেলে তো ডিএস জিরো হয়ে যায়, তাই না? ডিকিউ কখন জিরো হয় জানো বলো তো? ডিকিউ কখন জিরো হয়? হুম, ডিকিউ মানে কি? তাপ, তাপ, তাপ কখন হ্যাঁ। শূন্য হয়? হুম, রুদ্রতাপীয় প্রক্রিয়া। বুঝছেন? হ্যাঁ। আর রুদ্রতাপীয় প্রক্রিয়া কি হয়? ধীরে ধীরে হয় না? হ্যাঁ। হুম, তাহলে এবার একটা জিনিস মিলিয়ে দিব, ধীরে ধীরে। তাহলে দেখো, এবার সুন্দর করে দেখো, এখানে এবার কেন ধীরে ধীরে হয়? তাই এটা পর্যাবর্তী প্রক্রিয়া, তাই না? হ্যাঁ। এবং এই জন্য এটার এন্ট্রপির পরিমাণ শূন্য। তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির মান কত? শোনো। যেগুলো লেখা, এটা গেল এখানে লেখা গেল, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বেসিক জিনিসটা। এখন হচ্ছে এন্ট্রপির কিছু সূত্র আছে যেগুলা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে লাগবে। এস ইকুয়াল টু এম এস লন টি টু বাই টি ওয়ান, এস ইকুয়াল টু এম এল বাই টি। এল ভি হইতে পারে, এল এফ হইতে পারে। এটা হচ্ছে মেন দুইটা সূত্র। আমি বুঝাইতেছি কোনটা কোন ক্ষেত্রে। এটা হলো তাপমাত্রা, তাপমাত্রা পরিবর্তনের জন্য, তাপমাত্রা পরিবর্তন। বর্তনের জন্য। এটা হচ্ছে অবস্থা পরিবর্তনের জন্য। কিসের জন্য? অবস্থা পরিবর্তন। অবস্থা পরিবর্তন মানে কি? ধরো এই সূত্রটা তুমি তখন ইউজ করবা যখন বরফ থেকে পানি হবে, কঠিন থেকে তরলে গেছে। এই সূত্রটা তুমি তখনই করবা যখন পানি থেকে বাষ্প হবে, বাষ্প হবে। এবার এলভির ভ্যালু কত? এলভির ভ্যালু অলওয়েজ মনে রাখতে হয় কত? ফোরের ক্ষেত্রে 22,68,000, 22,68,000। আর এলএফ এর ভ্যালু 3,36,000। 3,36,000, ঠিক আছে? আর পানির এস এর ভ্যালু কত? 4200, এটা মনে রাখতে হয়। কালকে একটা নোটে একটা জিনিস বাদ গেছিল, এম এস ডেল থিটা এরকম করেছি, বেসিকটা বলেছিলাম না, কিউ ইকুয়াল এম এস ডেল হ্যাঁ। থিটা। এই তো, হ্যাঁ। এখানের মধ্যে আরেকটা জিনিস আমি পড়াই নেই, সেটা হচ্ছে
এখানে আরেকটা সূত্র ইউজ করি, কিউ ইকুয়াল টু এম এল ভি এম এল এফ, এই দুইটাও ইউজ করি। এটা এটা হলো তাপমাত্রা পরিবর্তনের জন্য। কালকে নোটটা যদি থাকে ওই জায়গায় একটু ঠিক করে নিও, তাপমাত্রা পরিবর্তন। আর এই সূত্রটা হলো অবস্থার পরিবর্তন, অবস্থা। পারলে আমি যেগুলো লিখেছি সেগুলো একটু খাতায় উঠে সুন্দর করেই লাগাইতেছি, নাহলে আমি খাতার মধ্যে এত সুন্দর করে লিখে নিই। ঠিক আছে, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এটা এই সূত্রগুলা মাস্ট মাস্ট তোমার লাগবেই লাগবে। আরো দুইটা সমচাপ ও সমতাপেরটা একটু পরে লিখতেছি, বাট পৃথিবীর তাপীয় মৃত্যু জানো? পৃথিবীর তাপীয় মৃত্যু তাপীয় মৃত্যু মানে? জিজ্ঞাসা করছিল এই জন্য। দ্য হিট ডেথ অফ ওয়ার্ল্ড, হিট ডেথ অফ দ্য আর্থ, বলতে পারবা কি? এটা মানে কি, এটা আগে বলেন। পৃথিবীর তাপীয় মৃত্যু মানে পৃথিবীর কিভাবে মৃত্যু করতে পারে, একটা থিওরি আর কি। বলো, বলতে পারবা? মানে তাপের মাধ্যমে কিভাবে মৃত্যু করতে পারে? কি বলে? আপনি আগে বলেন তারপর। পৃথিবীর তাপীয় মৃত্যু একদম বেসিক জিনিস, যদি পার। পৃথিবীর তাপীয় মৃত্যু ধরো, তুমি এখন তুমি দেখতেছো কি, বরফটা রাখলে পানি পরিণত হইতেছে, অথবা কোনো একটা বস্তু থেকে আরেকটা বস্তু তাপ নিতেছে, একটা বস্তু থেকে আরেকটা বস্তু তাপ সঞ্চালন হইতেছে, একটা থেকে একটা। যেমন আমরা সূর্য থেকে তাপ নিতেছি, তাই না? কিন্তু একটা স্টেজ আসবে যখন কোনো বস্তু তাপ দিবেও না, কোনো বস্তু তাপ নিবেও না, তখন পুরো ব্রহ্মাণ্ডের মৃত্যু ঘটবে বা পুরো পৃথিবীর মৃত্যু ঘটবে। দ্যাট ইজ কল্ড কিয়ামত। পৃথিবীর তাপীয় মৃত্যু। হ্যাঁ, কি আমার করতে হবে। এবার হচ্ছে এখানে এখানে আরো দুইটা সূত্র আছে এন্ট্রপির জন্য। দাঁড়াও, এটা গত বছর নটর ডামে আসছিল, নটর ডামে আসা মানে কোন দিন দিয়ে দেয়, তুমি এটা ঠিক ঠিকানা নেই, বুঝছেন? তো একটু লিখি দিই। সমচাপে যদি বলো, আহ এস ইকুয়াল টু এনসিপি, এবার এনসিপি বলিও না, এনসিপি লই কোনো কিছু মনে করিও না, এনসিপির কথা মনে রাখলে হইব। এনসিপি চিনো তোমরা? হুম। এনসিপি লন T2/T1, এটা হচ্ছে সমচাপের জন্য, সমচাপের জন্য এন্ট্রপির পরিবর্তন। এটা হচ্ছে সম আয়তনের জন্য। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের বেসিক শেষ। এখন দেখো, এই অধ্যায় বেসিক যখন শেষ তখন আমি একটু আস্তে আস্তে একটা জিনিস দেখে, সূত্র কয়টা আছে, এই একটা সূত্র, তারপরে এই সূত্রটা খুবই রিয়ালি লাগে, কিউ ইকুয়াল টু জে ডব্লিউ, খুবই রিয়ালি থাকে, কিন্তু এই সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায় যদি বলো। একটা সূত্র ইম্পর্টেন্ট, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ প্লাস ডিইউ। আর এখানে সূত্রগুলা মাস্ট, এইখানে যেভাবে নোটটা লিখেছি এভাবে তুমি যদি শিখতে পারো না, অনেক সহজ হবে তোমার জন্য, বুঝছো? হুম, বুঝছেন? এখানে পারলে এখানে সূত্রগুলোর সাথে ইয়ার সূত্রগুলো ঢুকাই ফেলাই, কি বলে, ওই এস এর সূত্রগুলো ঢুকাই ফেলাই। আপনি কি তারপর ওকে। সূত্র পড়াইছি, সিপি সিভির সূত্র পড়াইছি, এগুলা অঙ্ক করাইছি, দেই আজকে কয়টা অঙ্ক করে, অঙ্ক করাইতে করাইতে দেখো আইপ্যাড অফ হয়ে গেছে আমার, বুঝছেন? করে ফেলি।
দেখো, কোশ্চেনটা হচ্ছে, এটা বোর্ড কোশ্চেনে এতবার আসছে ইমাজিনেশনের বাইরে। এমনকি এটা আমাদের সময় আসছিল, এর পরেও আসছে। একটি একটি কার্নো ইঞ্জিনের যখন 27°C তাপমাত্রা গ্রাহকে থাকে, তখন কর্ম দক্ষতা কর্মদক্ষতা হলো 60%। ঠিক আছে। এখন একে 60% কর্মদক্ষতা, 60% কর্মদক্ষতা করতে হলে উৎসের তাপমাত্রা কত করতে হবে? উৎসের তাপমাত্রা কত করতে হবে? কোশ্চেনটা একটু ভালো করে বুঝো। এখানে যে প্রথম তাপমাত্রাটা দেওয়া আছে, এটা কিসের জন্য দেওয়া আছে বলো তো? এটা কি লিখছি? গ্রাহকের জন্য তাপমাত্রা দেওয়া আছে, মানে T2, 27°C। যখন 27°C বা 300 কেলভিন ছিল, তখন ইটার মান কত ছিল? ইটার মান কত ছিল? 60%। সরি, 60% নাকি? সরি, সরি সরি, 50% হবে এখানে। 50%, 50% ছিল। একটু ঠিক করে নি। একটু রবার দিয়ে মুছি। 50% ছিল, এটা 60% করতে হবে। 50% ছিল, 60% করতে। যখন T2 মান 300 ছিল, তখন N1 এর মান ছিল 50%। তার জন্য T1 বের করতে পারবে না? এখন T1, এই দুইটা তথ্য দিয়ে T1 বের করতে পারবে না? এটা ইকুয়াল টু কি? 1 হ্যাঁ, ঠিক আছে, তো বলো। 1 মাইনাস T1 divided by T2. T2 বাই T1, বলো। 0.51 মাইনাস T2 বাই T2 এর মান তো দেওয়া আছে। T2 এর মান কত দেওয়া আছে? 300। তো এটা হিসাব করে দেখবো কত হয়। T1 ইকুয়াল টু হয় 600। ঠিক আছে। এখন হচ্ছে কি, আমাকে কি বলছে? 60% করতে হবে কি কর্মদক্ষতা। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি বলছে? ইটার মান 60% করতে হবে। ইটার মান যদি 60% করি, তাহলে আমাদের তাপ উৎস কি পরিমাণ চেঞ্জ হবে এটা বলছে, তাই না? তাপ উৎস কি পরিমাণ চেঞ্জ হবে তা বলছে, তাই না? কি পরিমাণ চেঞ্জ করতে হবে? T1 এর মধ্যে কি পরিমাণ চেঞ্জ করতে হবে, তাই না? এখন T2, আগের যে T2 ছিল 300, ওটাই ধরে নিব। এখান থেকে T1 যদি বের করো, তাহলে কি হয় দেখো। 1 মাইনাস ইটা ইন্টু T2, 1 মাইনাস ইটা ইন্টু T2, T1, T2 বাই 1 মাইনাস ইটা 300 বাই কত? 0.4, 750। এবার দেখো, আগে ছিল কত?
600, এখন হয়েছে কত? 750। কত চেঞ্জ হয়েছে? 150, ঠিক আছে। এটাই তোমার অ্যান্সার জানতে চাইছি। বুঝছো? তোমরা বুঝছো? হ্যাঁ। তাহলে তোমাদেরকে আমি কয়েকটা ম্যাথ দিই, তোমরা আমারে এখনই করে দেয়। একটা ম্যাথ, একটা ম্যাথ আমি অন দিতেছি, অনে করে দেব। আমি জানি ইবা কোনো খাতা মাথা কিচ্ছু লুবয়ে নেই। ঠিক নেই ইবা? আপনি এসে দেখে যান ঠিক কিনা বেঠিক। আমি আমার প্রথমেই খাতা করছি। হ্যাঁ, তুমি অনেক ভালো, হ্যাঁ জানি তো। আমিও জানি। হম, এটা করতে তো এটা আমি করে দিব। এটা দিয়ে এক কুশন 22 নাম্বারটা করো। ইসি করে আমার এখানে হোয়াটসঅ্যাপে দাও। আপনি কোথায় দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে দিছি, মানে স্ক্রিনে শেয়ার 22 করতাম নাম্বার। নাকি? স্ক্রিনে শেয়ার 22 করতাম। নাম্বার। 22 নাম্বারটা করব। হ্যাঁ, 21 22 দুইটাই। বুঝছো? স্ক্রিনে শো করতে বললে স্ক্রিনে শো করতে পারি। এক সেকেন্ড। স্ক্রিনে দেখা যায়? না। এখনো দেখা যায় না? কি কর- না। এটা শুধু এইচ এসে বসে আছে। এই। সরি, ভুল করে স্ক্রিন অফ করেছে। এখন হুম। 1 মাইনাস টি, টিসি, T1 ডিভাইড বাই T2 ওইটা দিয়ে করতে হবে না? আমি জানি না তো, তোমার করে করতে দিছি। একটা জিনিস কি তোমার মাথায় আছে, আমি বলছি যে যে Q1 বড় হবে, Q2 ছোট হবে, T1 হ্যাঁ। বড় হবে, T2 ছোট হবে, মনে আছে মাথায়? হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, উপরে নিচে ঠিক করে বোঝা যায়। উৎস অলওয়েজ বেশি, গ্রাহক অলওয়েজ কম। বুঝলাম না, বিল দেওয়ার শেষ ডেট কেন 30 নয়, কেমন হয়? কি? হুম, বলো। তিরিশ নয় কেমন হয়? এক মাসে দুইটা বিলেছিলাম। তোমরা ইয়াতে, সরি সরি, তোমরা মিউট করিনি।
প্রথমটা 21 নাম্বারে মাইনাস কেন আসতেছে আনসার? তুমি T1 কত ধরছো এটা বলো, আমি মিউট করে কইতেছি। T1 কত ধরছো, T1 কত ধরছো? হুম, T1 350, T2 400। তুমি এটা বলো। শুরুতেই ইয়ের শুরুতেই বলছি, অলওয়েজ উৎস বড় হয়। উৎস মানে কি? T1। কত মাসে কি বিল দেয় না? এই সেপ্টেম্বর বিলে দিন। তোমার 507 টাকা আসছে দেখি। কটা শেষ হয়েছে? করা হয়েছে স্যার। ছবি দিয়ে এলাও। কিভাবে আসি আমার গেছে না, মরে গেছে। আমার অনেক কাটা। হ্যাঁ, তোমার অনেক কাটা ছিঁড়া হয়েছে, তাহলে আমি কাটা ছিঁড়া গুলাই দেখবো, দাও।
স্যার সবগুলো করতে বলেন। তুই হ্যাপি হবি। সতেরোর পরে কি 11 এটা? এটা 19। 19? হ্যাঁ, 1 আর 9 দেখো। ও এতক্ষণ আমি মিউট ছিলাম? না, কখন মিউট হয়েছি? মিউট করেছিলাম। আমরা মিউট করে দিয়েছিলাম আপনাকে। হুম, এই তো ভালোই তো। না না না, আমি বলতেছিলাম 16টা আমি একটা ছবি দিছি, এগুলার মধ্যে এগুলা হোমওয়ার্ক করবা। স্যার কম হয়েছে তো, সবগুলা দিয়ে দিচ্ছি। 16টার মধ্যে 8টা দিছি। দেখো, 14 থেকে 32 পর্যন্ত, 14 থেকে 32 তো 16টা না, কত হয়, 18টা। 18টার মধ্যে 8টা দিছি, 33 ধরি রোসাইফা ধরিনি। রোসাইফা চাচ্ছে আপনি সবগুলা দেন, এটাই বলতে চাচ্ছি। ও ঠিক আছে, করো। এগুলাকে আমার ছবি পাঠাই দিবা আজকে করে। এতে তাহলে ডান এন্ড ডাস্টেড হবে। নেক্সট, এখানে তোমরা এই দুইটা পারবা না, এই দুইটা একটু টাফ, একটু কঠিন। 20 আর 23 নাম্বারটা নাও পারতে পারো, চেষ্টা করো, পারবা। আমার যদি বেসিকটা বুঝে থাকো তাহলে পারবা, না পারলে আমি আছি করে দিব না। কালকেও সেম এই টাইমে থাকবে। টিউশন বন্ধ না সবগুলা? টিউশন বন্ধ আছে তোমাদের? হ্যালো? না, কোনো টিউশন বন্ধ না? কালকেও তাহলে সেম টাইমে থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে আমরা কোনটা পড়বা? ফিজিক্স তো পড়ছো, কেমিস্ট্রি কি পরিবেশ রসায়ন দেখাই দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, পরিবেশ রসায়ন দেখাই দিব আগে। ঠিক আছে, আজকে একটু থাকো। আল্লাহ হাফিজ।